আজকের ক্লাসে আমরা আজ আলোচনা করব তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিভিন্ন বিজ্ঞানী বিবৃতি দিলেও আমরা জুল এবং ক্লসিয়াস এই দুই বিজ্ঞানীর বিবৃতি নিয়েই আমরা আজ আলোচনা করব। ঠিক আছে, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা জুল সাহেব কি বলেছেন এবং ক্লসিয়াস সাহেব কি বলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটু জুল সাহেব সম্বন্ধে একটু আলোচনা করি। জুলের বিবৃতি। জুল সাহেব বলেছেন, যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে এবং কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করতে পারি তবে তারা একে অন্যের সমানুপাতিক। আমার সাথে সাথে একটু বলো, তাপকে সম্পূর্ণরূপে কাজে এবং কাজকে সম্পূর্ণরূপে তাপে যদি রূপান্তর করা হয় তবে একে অন্যের সমানুপাতিক। আমরা ধরে নিচ্ছি যে W পরিমাণ কাজ করার ফলে Q পরিমাণ তাপ উৎপন্ন হলো, বা H পরিমাণ, একটা ধরলেই হয়। তাহলে এরা একে অন্যের সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন সরে যখনই সমান চিহ্ন আসবে তখনই এখানে একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবকটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্ক, যেকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্ক। এই তাপের যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্ক বলতে আসলে কি বোঝায় খেয়াল করে দেখো। আমরা যদি কে এর মান এখানে যদি 1 করে ফেলি, অর্থাৎ একক পরিমাণ তাপ, তাহলে W সমান হয়ে যাবে J। তাহলে জুল তুল্যাঙ্ক হচ্ছে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্ক বলে। লিখে নাও, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যতটুকু কাজ করতে হয় তাকে জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা বলে। এখন খেয়াল করো, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে তাপের পুরাতন একক 1 ক্যালোরি, অর্থাৎ 1 ক্যালোরি পরিমাণ তাপ যদি উৎপন্ন করতে চাই তাহলে আমাকে 4.2 জুল পরিমাণ কাজ করতে হবে। ক্লিয়ার? তাহলে এইবার একটু দেখো, আমরা এই সমীকরণ থেকে কি করতে পারি। আমরা যদি লিখি J ইজ ইকুয়াল W ডিভাইডেড বাই কিউ, তাহলে আমরা এককটা কি পাচ্ছি? আমরা এককটা পাচ্ছি জুল পার ক্যালোরি। জুল পার ক্যালোরি। এখন একক পরিমাণ মানে 1 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করতে আমার দরকার হয় 4.2 জুল। তাহলে J এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জুল সাহেবের হিসাব নিকাশ, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যাটা। এবার আসো আমাদের ক্লসিয়াস সাহেব কি বলেছেন। আমাদের ক্লসিয়াস সাহেব এটাকে একটু অন্যভাবে বলেছেন। খেয়াল করো, একটা সিস্টেমকে আমরা কল্পনা করি। সিস্টেম কাকে বলে সেটা একটু আগে জেনে নিয়ে আসো। সিস্টেম, ঠিক আছে, সিস্টেম। সিস্টেম বলতে আসলে বোঝায় ভৌত জগৎ বা পদার্থের এমন একটা অংশ যেখানে আমরা কি করি, যেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাই, তাকেই আমরা আসলে বলি সিস্টেম। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে একটু অন্যভাবে আমরা একটু বলি, সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার সময় আমরা ভৌত জগতের যে নির্দিষ্ট অংশ বিবেচনা করি তাকে কি বলা হয়? সিস্টেম বলে। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার জন্য ভৌত জগতের যে নির্দিষ্ট অংশ কল্পনা করি তাকেই আমরা বলি সিস্টেম, অর্থাৎ ওই অংশে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাই। ঠিক আছে, একইভাবে তাপীয় সিস্টেম বলতে আমরা আসলে বুঝি পরীক্ষা নিরীক্ষার সময় আমরা জড় জগতের বা ভৌত জগতের যে নির্দিষ্ট তাপীয় অংশ, ঠিক আছে, যেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাই তাকেই বলা হবে তাপীয় সিস্টেম।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে একটা তাপ ইঞ্জিন। একটা তাপ ইঞ্জিন কিন্তু একটা সিস্টেমের মধ্যে আমরা কাজ চালাই। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি চুলার উপরে রাখা একটা হাঁড়ি, যেখানে আমরা পানি গরম করছি, ঠিক আছে? এটাও কিন্তু একটা সিস্টেম। আশা করি বুঝতে পেরেছি, এটাও কিন্তু একটা সিস্টেম। এখন এই সিস্টেমটা আবার প্রধানত 3 প্রকার, ঠিক আছে? এখন কি কি খেয়াল করো, আমাদের এই সিস্টেমটার মধ্যে একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন, উন্মুক্ত বা ওপেন সিস্টেম, উন্মুক্ত বা ওপেন। আরেকটা হচ্ছে বদ্ধ বা ক্লোজ, বদ্ধ বা ক্লোজড। আর আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন বা আইসোলেটেড, ঠিক আছে? বিচ্ছিন্ন বা আইসোলেটেড। এখন এই 3টা সিস্টেমের সংজ্ঞা আমরা একটু শিখে ফেলি। 1 নাম্বারটা হচ্ছে উন্মুক্ত। এই হচ্ছে আমাদের একটা সিস্টেম, আর এই হচ্ছে পরিবেশ, বাহিরে এটা হচ্ছে পরিবেশ। এখন কোনো একটা সিস্টেম যদি বাহিরের পরিবেশের সাহায্যে তাপ এবং শক্তি এবং ভর, ঠিক আছে, শক্তি এবং ভর উভয়ের আদান প্রদান করতে পারে, ঠিক আছে? শক্তি এবং ভর উভয়ের আদান প্রদান করতে পারে, তাকে বলা হবে উন্মুক্ত সিস্টেম। লিখে নাও, যে সিস্টেম পরিবেশের সাথে শক্তি ও ভর দুটোই আদান প্রদান করতে পারে তাকে বলা হবে উন্মুক্ত সিস্টেম। যেমন আমরা যদি একটা হাঁড়িতে পানি গরম করি এবং যদি ঢাকনাটা খুলে রাখি, তাহলে খেয়াল করে দেখো তাপের আদান প্রদান তো হবেই হবে, আবার জলীয় বাষ্প আকারে পানিও কিন্তু বের হয়ে যাবে, অর্থাৎ ভর। অর্থাৎ এক্ষেত্রে আমরা তাপেরও আদান প্রদান করতে পারি, আবার ভরেরও আদান প্রদান করতে পারি, তাই না? আবার চাইলে সেখানে 1 গ্লাস পানি আরও ঢেলেও দিতে পারি, অর্থাৎ ভরের আদান প্রদান আমরা করতে পারি, আর শক্তির আদান প্রদান তো আছেই। এবার আসো বদ্ধ সিস্টেম। এই বদ্ধ সিস্টেম কিন্তু পরিবেশের সাথে শক্তির আদান প্রদান করতে পারবে। কিসের আদান প্রদান করতে পারবে বলো তো? শক্তির আদান প্রদান করতে পারবে, কিন্তু ভরের আদান প্রদান করতে পারবে না, তাকে বলা হয় বদ্ধ সিস্টেম। তাহলে যে সিস্টেম পরিবেশের সাথে কেবল শক্তির আদান প্রদান করতে পারে, ভরের আদান প্রদান করতে পারে না, তাকে বলা হয় বদ্ধ। আর বিচ্ছিন্ন বা আইসোলেটেড, এ শক্তিও করতে পারে না, ভরেরও আদান প্রদান করতে পারে না। তাহলে যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি কোনোটারই আদান প্রদান করতে পারে না, তাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। ক্লিয়ার বন্ধুরা? এবার আসো, আমাদের ক্লসিয়াস সাহেব কি বলেছেন একটু খেয়াল করো। ক্লসিয়াস সাহেব বলেছেন যে আমরা যদি কোনো একটা সিস্টেমে কিছু পরিমাণ তাপ শক্তি প্রদান করি, আমরা যদি কোনো একটা সিস্টেমে কিছু পরিমাণ তাপ শক্তি প্রদান করি, তাহলে ধরলাম এটা তাপ শক্তি প্রদান করি, তাহলে তার কিছুটা অংশ অন্তস্থ শক্তি বৃদ্ধি করবে। কিছুটা কি করবে? অন্তস্থ শক্তি বৃদ্ধি করবে, এবং বাকি অংশ দ্বারা আমরা কাজ পাবো। বাকি অংশ দ্বারা আমরা কাজ পাবো। এটাকে একটু সুন্দরভাবে যদি বলি তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে একটু সুন্দরভাবে যদি বলি তাহলে আমরা বলতে পারি, কোনো সিস্টেমে কিছু পরিমাণ তাপ শক্তি প্রদান করলে এর একটি অংশ কি করবে? এর একটি অংশ সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি করবে, এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদনে সাহায্য করবে বা ব্যয় হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা 3টা জিনিস বুঝতে পারলাম। এক হচ্ছে তাপ, আরেক হচ্ছে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। বন্ধুরা, এই অন্তস্থ শক্তিটা আসলে ওই যে সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে রাখা যে গ্যাসীয় বস্তু বা যে বস্তু সেই বস্তুর যে অণুসমূহ তার মধ্যকার বিভব এবং গতিশক্তিকেই বোঝায়। তবে গ্যাসের ক্ষেত্রে আমরা আসলে ধরে নেই গ্যাসের মৌলিক স্বীকার্যতে, যেটা আমরা প্রথম পথে 10ম অধ্যায়ে পেয়েছি, সেটা হচ্ছে যে গ্যাসের কণাগুলোর মধ্যে আসলে আকর্ষণ বিকর্ষণ নাই, তাই বিভব শক্তিকে সেখানে হিসাব করা হয় না। অন্তস্থ শক্তি বলতে আমরা এখানে সম্পূর্ণরূপে গতিশক্তিটাকেই বোঝাই।
ঠিক আছে, যখনই আমরা তাপ দিব তাপের ফলে এদের গতিশক্তি বেড়ে যাবে, ছোটাছুটি বেড়ে যাবে, সেটাই আসলে তার অন্তস্থ শক্তি। আর বাকি অংশটা হচ্ছে বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হবে। তাহলে একটু সুন্দরভাবে বলি ক্লসিয়াসের বিবৃতি, কোন সিস্টেমে কিছু পরিমাণ তাপ প্রদান করলে এর একটি অংশ অন্তস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয় এবং বাকি অংশ দ্বারা বাহ্যিক কাজ সম্পাদন করা যায়। ঠিক আছে, এখন গাণিতিকভাবে আমরা যদি একটু চিন্তা করি, এখানে আমরা যে তাপটা দিব সেই তাপটার পরিমাণটা হচ্ছে কিউ, তাপের পরিমাণটা হচ্ছে কিউ, আর অন্তস্থ শক্তি যেটা সেটার পরিবর্তন, অন্তস্থ শক্তিকে আমরা ইউ ধরলাম আর কাজ হচ্ছে ডাব্লিউ। এখন আমরা ঘটনাটা এভাবে চিন্তা করি যে আগে থেকে কিছু পরিমাণ তাপশক্তি দেওয়া হচ্ছিল, আমি তার সাথে আরেকটু তাপশক্তি অ্যাড করলাম বা নিয়ে নিলাম, তাহলে সেটা আসলে হলো কি তাপশক্তির পরিবর্তন, তাই এটাকে ডেল দ্বারা লিখলাম। অন্তস্থ শক্তি আগেও ছিল, এখন কিছুটা পরিবর্তিত হলো, তাহলে কতটুকু পরিবর্তিত হলো, ডেল ইউ পরিমাণ, এবং কাজ সম্পাদিত হলো কতটুকু, আগে কিছু পরিমাণ কাজ হচ্ছিল, তো এখন তো আমি বাড়তি কিছু কাজ করলাম, তাহলে আমার এই তাপশক্তির পরিবর্তনের ফলে এই পরিমাণ বাড়তি কাজ আমি পেলাম। তাহলে গাণিতিকভাবে আমরা এটাকে লিখতে পারি ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটা কিন্তু শক্তির সংরক্ষণশীলতার নীতিরই আসলে আরেকটু বলতে পারি, অর্থাৎ কিছু পরিমাণ তাপশক্তি দিলাম, অন্তস্থ শক্তি বৃদ্ধি পেল আর বাহ্যিক কাজ সম্পাদিত হলো। ডেলের পরিবর্তে আমরা ডিও ব্যবহার করতে পারি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সূত্রটা। এখন এই সূত্র দিয়ে আমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান আমাদের করতে হবে, সেজন্য আমাদের এখানে প্লাস মাইনাস অর্থাৎ চিহ্নের একটা ব্যাপার একটু ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, আমরা একটু চিহ্নের ব্যাপার সবাই একটু ভালো মতো বুঝে নিই। আচ্ছা, খেয়াল করো, আমাদের এখানে যে সূত্রটা অর্থাৎ ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, খেয়াল করো এখানে যদি তাপ প্রদান করা হয় সিস্টেমে, যদি কি হয় তাপ প্রদান করা হয় তাহলে ডিকিউ প্লাস, আর যদি সিস্টেম থেকে তাপ অপসারণ করা হয়, ঠিক আছে, তাপ অপসারণ বা বাহিরে যদি দিয়ে দেয়া হয় তাপ অপসারণ করা হলে মাইনাস। ঠিক আছে, এবার আসো ডিইউ অন্তস্থ শক্তি, অন্তস্থ শক্তি বৃদ্ধি পেলে, ঠিক আছে, অন্তস্থ শক্তি বৃদ্ধি পেলে প্লাস, আর অন্তস্থ শক্তি যদি হ্রাস পায় তাহলে মাইনাস। আরেকটা জিনিস মনে রাখো বন্ধুরা, এই অন্তস্থ শক্তিটা আসলে কি, অন্তস্থ শক্তি আসলে দিন শেষে অভ্যন্তরীণ যে গতিশক্তি। ঠিক আছে, এখন এই শক্তিটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা যদি বাড়ে তাহলে ডিইউ বাড়ে, তাপমাত্রা যদি কমে তাহলে ডিইউ হ্রাস পায়। ঠিক আছে, তাই অন্তস্থ শক্তি আর তাপমাত্রা কিন্তু এক জিনিস না, কিন্তু অন্তস্থ শক্তির পরিবর্তন যেভাবে হয় তাপমাত্রার পরিবর্তন সেভাবে হয়। ঠিক আছে, এটা একটু মনে রেখো। আচ্ছা, এবার আসো ডাব্লিউ হিসাব, যদি সিস্টেম পরিবেশের উপর কাজ করে, সিস্টেম কার উপর, পরিবেশের উপর যদি কাজ করে, সিস্টেম যদি কাজ করে পরিবেশের উপর তাহলে হচ্ছে প্লাস, আর যদি পরিবেশ কাজ করে তাহলে এটা হচ্ছে মাইনাস। সিস্টেম পরিবেশের উপর কাজ করলে হবে প্লাস, আর পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে হবে মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। সমস্যায় চলে যাই, একটা গাণিতিক সমস্যা একটু বুঝি। খেয়াল করো বন্ধুরা, একটি সিস্টেমে 300 জুল তাপ প্রদান করা হলো, তাপ প্রদান করা হলো। আচ্ছা, এর অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ অন্তস্থ শক্তি, অভ্যন্তরীণ শক্তি কতটুকু, 100 জুল বৃদ্ধি পেল, 100 জুল বৃদ্ধি পেল। এখন প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে কাজের মান ও প্রকৃতি, কাজের মান ও প্রকৃতি কিরূপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নটাতে কি কি দেয়া আছে একটু আমরা খেয়াল করি। প্রশ্নটাতে আমাদের দেয়া আছে
ডি কিউ। এখন এই ডি কিউটা দেখো তাপ প্রদান, তাহলে সিস্টেমে তাপ প্রদান করা হলে ডি কিউ কি, ডি কিউ এর মান হবে প্লাস। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল কত, 100 জুল, তাহলে ডিইউটা কি বলতো, ডিইউটা হচ্ছে প্লাস 100 জুল। প্রশ্নটা কি, ডিডাব্লিউ সমান হোয়াট। তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি ডি কিউ সমান ডিডাব্লিউ প্লাস ডি ইউ। সুতরাং ডি ডাব্লিউ সমান ডি কিউ মাইনাস ডি ইউ। এবার মানগুলো বসিয়ে ফেলি, 300 মাইনাস 100 সমান 200 জুল। তাহলে কাজের মান হচ্ছে 200 জুল। এখন দেখো যেহেতু ডি ডাব্লিউ প্লাস, তার মানে সিস্টেম কাজ করে পরিবেশের উপর, সিস্টেম কাজ করে পরিবেশের উপর। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এবার আসো আমরা আরেকটা ম্যাথে যাচ্ছি। এই ম্যাথটা একটু ভালো মতো আমরা বুঝি। সেটা হচ্ছে, খেয়াল করো, দেখো প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। একটি সিস্টেমে, ঠিক আছে, একটি সিস্টেমে 200 জুল তাপ দেয়া হলো, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, আচ্ছা 200 জুল তাপ দেয়ার সাথে 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 অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ শক্তি 50 জুল হ্রাস পেল, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে কি, কাজের পরিমাণ কত, অর্থাৎ ডাব্লিউ বা ডিডাব্লিউ সমান হোয়াট, এটা। এখন দেখো দেয়া আছে ডিকিউটা কত দেয়া আছে, 200 জুল, প্লাস নাকি মাইনাস, অবশ্যই প্লাস, কারণ দেয়া হয়েছে। তারপরে দেখো ডি ইউ অভ্যন্তরীণ শক্তি 50 জুল, কিন্তু বন্ধুরা দেখো হ্রাস লেখা, তার মানে এটা মাইনাস। ক্লিয়ার? এখন প্রশ্নটা হচ্ছে ডিডাব্লিউ সমান হোয়াট। তাহলে আমরা জানি ডিডাব্লিউ সমান ডি কিউ মাইনাস ডি ইউ। ডি কিউ এর মান কত, 200, সূত্রের মাইনাস, ডি ইউ এর মান মাইনাস 50, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 250 জুল। এই হচ্ছে বন্ধুরা ঘটনাটা। তাহলে এই ধরনের ছোটোখাটো ম্যাথ আশা করি তোমরা পারবে, এগুলো এমসিকিউতেই বেশি আসে। আমরা বড়সড় ম্যাথ ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখব, যেখানে ডিকিউ ডিইউ ডিডাব্লিউ এর সমীকরণও শিখবো আমরা, এবং সেই সাথে 4টা যে প্রসেস আছে, আমাদের যে প্রক্রিয়া আছে, সমষ্ট, রুদ্ধতাপীয়, সমচাপীয়, সমায়তনিক, এগুলো নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।